নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশে রিয়াকশন শুরু করে দিয়েছে ভারত। এটা সকলেই বলছে, সেটা বাংলাদেশিরা বলছে। রিসেন্টলি দেখুন কি হয়েছে। একজন ভারত বিরোধী বাংলাদেশের সমন্বয়ক, যখন ওই জুলাই বিপ্লব চলছিল বাংলাদেশে, জুলাই আন্দোলন, সেই সময় বাংলাদেশে একটা মুখ কিন্তু খুব সামনে এসেছিল। কি কারণে সামনে এসেছিল? ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্যের জন্য। কারণ আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে বাংলাদেশে বর্তমানে ফেমাস হতে গেলে, একদম সামনের লিডারে আসতে গেলে, লিডারশিপের সামনের লাইনে আসতে গেলে তাকে কিন্তু ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্য করতে হবে। আর এই যে ব্যক্তি, সে ভারত বিরোধী মন্তব্যের জন্য ফেমাস ছিল বাংলাদেশে। তার নাম হচ্ছে ওসমান হাদি। এই ওসমান হাদিকে রিসেন্টলি ইনকিলাব মঞ্চের এক কোনো ইতে থেকে যাওয়ার পথে তাকে গুলি করা হলো। এখন এর জবাবে অনেকেই বলছে যে এটা সম্পূর্ণ ভারতের কারসাজি। দেখুন, এই ধরনের চুনোপুটি অফিসারদের ভারত এইভাবে প্ল্যান সম্পূর্ণ করবে না। ভারত যদি প্ল্যান সম্পূর্ণ করতে হয়, কত বড় বড় এজেন্ট রয়েছে, তো সেই সমস্ত এজেন্টদের জন্য ভারত প্ল্যান খাটায়। এদের এই ধরনের চুনোপুটির জন্য ভারত অতটা প্ল্যান খাটায় না। অনেকের ধারণা হচ্ছে এই কারণেই যে রিসেন্টলি এই ওসমান হাদি ভারতের মানচিত্র নিয়ে একটা বিকৃতভাবে পোস্ট করেছিল। সেই পোস্টে আমাদের যে পাঞ্জাব, লাদাখ, জম্মু কাশ্মীর, এই সমস্ত অংশগুলোকে পাকিস্তানের মধ্যে এবং চীনের মধ্যে ঢুকিয়েছিল। শুধুমাত্র এখানেই থেমেছিল না, সে ভারতের পূর্ব দিকের আমাদের পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে সিকিম, এবং ওই সাইডে যদি আপনারা উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যকে একত্রিত করে সে গ্রেটার, এবং মায়ানমারের কিছু অংশ একত্রিত করে গ্রেটার বাংলাদেশের একটা মানচিত্র শো করেছিল রিসেন্টলি। খুব অল্প দিনের ঘটনা এটা। আর ঠিক তারপরে এইরকম একটা রিয়াকশন ঘটলো। স্বাভাবিক কথাই আছে যে অতিরিক্ত বাড় ভালো না, বেশি বাড়লে তাকে কিন্তু ভেঙে পড়তে হয়। এক্স্যাক্টলি এই ওসমান হাদিরও ঠিক এই অবস্থাটাই হয়েছে। দেখুন, বর্তমানে বাংলাদেশে এমন একটা ঝড় উঠেছে যে ঝড়টা দুই তরফ থেকে আসছে। এতদিন জুলাই আন্দোলনকারী যারা ছিল তারা নিজেদের দাপট দেখিয়ে এসেছে। এখন কিন্তু সামনে যেহেতু 16ই ডিসেম্বর, সামনে যেহেতু বাংলাদেশের বিজয় দিবস, অবশ্যই সেই মুক্তিযোদ্ধা বাহিনীর যারা ইন্সপায়ার্ড আর কি, তাদের যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ চেয়েছিল, যারা চেয়েছে এখনো যে পাকিস্তানের আন্ডারে তারা থাকবে না, তারা চায় একটা স্বাধীন রাষ্ট্র, এখনো যারা চায় সেই বাংলাদেশ হয়েই আমরা থাকবো, 71-এ যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ নিয়েই থাকবো, আজকে তারা কিন্তু ওই জুলাইয়ের যে সমস্ত সমন্বয়ক যারা ছিল বা যে সমস্ত মানুষগুলো এতদিন বাংলাদেশকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল, তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলছে না। আমরা রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই রাজাকারদের বিপক্ষে কথা বলা হলো। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানের বিপক্ষে কথা বলা হলো। স্বাভাবিক ব্যাপার, কারণ পাকিস্তান 1971 সালে কি করেছে সেটা যদি আপনাদের জানতে হয়, তাহলে 71-এর ইতিহাসটা ভালোভাবে জানতে হবে। এবার অনেকে বাংলাদেশিরা বলে যে 71-এর ইতিহাস আমাদের খুব ভালোভাবে জানা রয়েছে, এটা সম্পূর্ণ ভারতের কারসাজি ছিল। তাহলে আপনাদেরকে আমি রেকমেন্ড করব বাংলাদেশের একটা পেজ, ফেসবুক পেজ, যার নাম হচ্ছে দ্য আননোন স্টোরি অ্যাবাউট বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। সেখানে কিন্তু ভারতের কোনো ক্রেডিট নেই, ভারতের কোনো লোক সেই পেজটাকে চালাচ্ছে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশের তরফ থেকেই চলছে। তো আপনারা যদি একটু সময় পেয়ে থাকেন, অবশ্যই এই পেজটা, বাংলাদেশের এই একটা পেজ রয়েছে, সেই পেজে গেলে ম্যাক্সিমাম ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান কোনো মিডিয়ার তোলা নয়, যে ভিডিওগুলো বাংলাদেশের কোনো মিডিয়ার তোলা নয়, সেই ভিডিওগুলো তোলা হচ্ছে সম্পূর্ণ ফরেন মিডিয়ার। তাদেরকে ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউয়ের বিভিন্ন ডিটেলস প্লাস যে সমস্ত ভিডিও ফুটেজগুলো উঠেছে সেই সমস্তগুলো তারা কিন্তু ওখানে পোস্ট করেছে। তো স্বাভাবিক বিষয়, আপনারা যদি 71-এর যে ভয়াবহ মর্মান্তিক যে ঘটনা সেগুলো যদি একটুও এখন জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদেরকে ওই পেজটিতে গিয়ে একটু ফলো করতে হবে, একটু পেজটি গিয়ে কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন। আমি স্পেশালি এখনকার জেনারেশনের যে সমস্ত বাংলাদেশি যারা পাকিস্তান প্রেমী বা অ্যান্টি ইন্ডিয়ান যারা, তাদেরকে আমি বলবো আপনারা গিয়ে একটু দেখবেন। আমি যেমন আপনাদেরকে সম্মানের সঙ্গে বলছি, অবশ্যই আপনারা একটু
কথাটা শুনবেন। সেখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে 1971-এর ইতিহাসটা সম্পূর্ণ আলাদা ছিল। যখন আপনারা যে মেন্টালিটি নিয়ে এখন চলছেন ঠিক তার উল্টোটাই ছিল তখন। কি, কি করেছে সেটা হয়তো আপনাদের পাঠ্যপুস্তকে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু চুপ করে থাকেনি। তারা কিন্তু এই সবগুলো সমগ্র বিশ্বের কাছে তুলে ধরেছে। তাই এটা আমাদের ভারতের কারসাজি বললে হয়তো আপনাদের ভুল হবে। আজকের ডেটে এই যে সার্জিস আলম, এই ওসমান হাদির এই ঘটনার পরে তার নজর কিন্তু ডাইরেক্ট ভারতের দিকে। সে বলেছে এই ঘটনাটা ঘটিয়েছে ভারত। দেখুন, আমি এর আগেও আপনাদের বারবার বলেছি যে বাংলাদেশে কোনো একটা সিঙ্গেল ঘটনা ঘটলে তার সমস্ত দায়ভার চলে আসে আমাদের ভারতের উপর। বাংলাদেশে কোথাও দাঙ্গা হলো, তার দায়িত্ব চলে আসবে ভারতের উপর, যে ভারত এগুলো করাচ্ছে। বাংলাদেশে কোথাও কোনো রাজনেতার ওপর কেউ কুটুবাক্য বললো, আর কেউ কোনো কথা বললো, খারাপ কোনো কথা বললো, তাও সেটা ভারতের উপর দোষ চলে আসবে। কেউ যদি কাউকে হত্যা করতে যায় তাও সেটা ভারতের উপর দোষ চলে আসবে। কিন্তু কিন্তু এই জুলাই বিপ্লব, তথাকথিত যে জুলাই বিপ্লব বাংলাদেশে ঘটলো, সেই জুলাই বিপ্লবের পরে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হিন্দুদেরকে অত্যাচার করা হলো, তাদেরকে ঘর ত্যাগ করা হলো, তাদেরকে বলাৎকার করা হলো, সেগুলোর কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না এখন। দেখুন, বাংলাদেশে এটাই প্রবলেম, যে আজকে যে যে বর্তমানে এখন দায়িত্ব রয়েছে না, এটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা, ইউনুস চাচা মারাত্মক একজন অ্যান্টি ইন্ডিয়ান লোক, মারাত্মক একজন অ্যান্টি ইন্ডিয়ান লোক। আর খুব ভালোভাবে সে পাকিস্তানকে প্রেম করে, ভালোবাসে। তাই সে এটাই মাথায় রেখেছে এতদিন, যে যে পাকিস্তানকে আমরা এতদিন দূরে সরিয়ে রেখেছি, সেই পাকিস্তানকে যদি বাংলাদেশে একবার আনতে পারি, তাহলে এই যে মুক্তি বাহিনীর যে সমস্ত এখনো যারা সাপোর্টার যারা রয়েছে বাংলাদেশে, যারা বাংলাদেশ হিসাবে চেয়েছিল এই দেশটাকে, পূর্ব পাকিস্তানকে, তারা আর বেশি কথা বলতে পারবে না। তাই এই পাকিস্তানকে আবারও কিন্তু বাংলাদেশ থেকে ঘুরিয়ে পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়া খুব সহজ হয়ে যাবে। যে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই এখন শুরু করেছে আর কি। আর এই যে ঘটনাটা যেটা ঘটলো আর কি ওসমান হাদির, এই ঘটনাটা হতে পারে কোনো একটা কাকতালীয়, যে ভারতের পোস্ট করলো খারাপ মানচিত্র নিয়ে। এর আগেও তো করেছে বাংলাদেশে, এটা তো আর প্রথম নয় যে ভারতের মানচিত্রকে বিকৃতভাবে দেখিয়েছে, এটাকে প্রথম নয়, এর আগেও অনেকে দেখিয়েছে। এর আগে মাহফুজ আলমও কিন্তু ভারতের মানচিত্রকে বিক্ষিপ্তভাবে দেখিয়েছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তার বুকের যে ফ্রন্ট পেজ বা বুকের যে কভার পেজ, সেই কভার পেজের ওপর গ্রেটার বাংলাদেশের একটা ছবিও কিন্তু একটু আর্টিস্টিক ভাবে সেখানে দেখিয়েছে। তো সাধারণ ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ভারতের 7 সিস্টারের উপর কমেন্ট করেছে। তো এগুলো তো আজকে নতুন নয়, এগুলো তো আগে থেকে হয়ে আসছে। তাহলে অত বড় বড় লিডার থাকা সত্ত্বেও কেন এই চুনোপুটিকে ভারত মারতে হবে? প্রথম কোশ্চেন হচ্ছে এই আমাদের। এগুলো হচ্ছে কি বলুন তো, একটা রাজনীতির খেলা চলছে। এই যে ওসমান হাদি, এ ঢাকার নির্দল প্রার্থী হয়ে ইলেকশন, আগামী আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসে। তো স্বাভাবিক ব্যাপার, ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন হবে তখন এই ব্যক্তি যদি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায়, তাহলে পরে স্বাভাবিক ব্যাপার অন্য যে দলগুলো রয়েছে তাদের একটু ক্ষতিই হবে। কারণ কিছু সংখ্যক মানুষ তো সেখান থেকে ভোট তো কেটে উঠবে এই সাইডে, তাই না? তাই মেন মুখটাকেই শার্ট করে দেওয়ার একটা প্ল্যান করা হলো, আর সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হলো ভারতের দিকে। এই যে সার্জিস আলম বলছি, হতে পারে এদের মধ্যেই কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে, আর এই সার্জিস আলমের কোনো একটা, বুঝতেই পারছেন, প্ল্যানিং এখানে কাজ করছে। যাই হোক, দেখুন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে, যে এই ইলেকশনের আগের মুহূর্তে শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বৈদেশিক শক্তি কাজ করছে। দেখুন, বৈদেশিক শক্তি কোনো কাজ করছেন না, নিজের দেশের শক্তিটাকে একটু ভালো করে চেক করুন। আপনারা তো চান যে বাংলাদেশ অশান্ত থাকুক, যতদিন অশান্ত থাকবে ততদিন আপনি গদিতে আছেন, বাংলাদেশ শান্ত হয়ে গেলে ততদিন কিন্তু আপনার গদি আগুন লেগে যাবে। স্বাভাবিক ব্যাপার, এটা আপনারা বুঝতে পেরেছেন। তাই বাংলাদেশকে অশান্ত করার জন্য আপনিও খুব বেশি তৎপর হয়েছিলেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাবে। দেখুন, এই ওসমান হাদি যে ঘটনাটা আজকের ডেটে ঘটেছে, কিভাবে ঘটেছে সেটা আপনারা সকলে জানেন, ভিডিও ফুটেজ চলে এসেছে, আমি এ নিয়ে আরো আলোচনা করব না। আপনাদেরকে বলবো যে ঘটনাটা ঘটেছে, ওসমান হাদিকে যে দুজন গুলি করলো, সেগুলো দুজনকে আদেও ভারতের কথা শুনে গুলি করলো, নাকি এটা কোনো বাংলাদেশের রাজনৈতিক একটা খেলা চলছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না।
আর আপনাদের যদি এই প্রতিবেদনটি অবশ্যই ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, শেয়ার করে আরো বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট ভিডিও আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।